শুরু করি ঘটনাটি। ঘটনাটি যেখানে ঘটে, অর্থাৎ এই ঘটনাটির মূল অংশ, এটি মূলত ঘটেছিল 2021 সালে টঙ্গীতে। টঙ্গীর একটি জায়গায় একটি পরিবার বাসা ভাড়া নেয়। ওই পরিবারের যিনি কর্তা, উনি একজন নারী। ওনার হাজবেন্ড আরো অনেকদিন আগেই ইন্তেকাল করেছিলেন। দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে উনি নিজেদেরকে চালিয়ে নিচ্ছিলেন। দুই মেয়ের মধ্যে ছোট মেয়ের নাম ঝিনুক। আর এই ঝিনুকের যিনি বড় বোন, এই বড় বোনের দুই ছেলে। বড় জনের বয়স 10 বছর আর ছোট জনের বয়স 6 বছর। তারা টঙ্গীর একটি জায়গায় বাসা ভাড়া করেন। তো বাসা ভাড়া করার পর দেখা গেল আশেপাশের মানুষজন তাদেরকে মনে হচ্ছে বলার চেষ্টা করছে যে এই বাসাটা ভাড়া নিলেন, খোঁজ খবর নিয়েছিলেন। ওনারা বলেন, আর কি খোঁজ খবর, একটু কম টাকায় পেয়ে গেলাম, বাসাটা নিয়ে নিলাম। এরপর লোকজন যখন দেখলো যে আসলে তারাও আগ্রহ করে উঠেছে, সুতরাং তাদেরকে বেশি কিছু বলাটা ঠিক হবে না। তো যাই হোক, একটা পর্যায়ে কিন্তু কারো মুখ থেকে শুনেই ফেললেন একটা ভয়ঙ্কর ব্যাপার। সেটা হচ্ছে, ওনারা এই বাসায় ওঠার আগে 6 মাস এই বাসাটা পরিত্যক্ত অবস্থায় ছিল। কোনো ভাড়াটিয়া এখানে উঠতো না। কেউ কেউ এসে দেখে যেত, কিন্তু উঠতো না। কেন উঠতো না? এর পিছনে একটা কারণ ছিল। এই ফ্ল্যাটেই নাকি 4টা মেয়ে যারা ছিল অবিবাহিত, এদের বয়স ছিল 20 থেকে 26-এর ভেতরে, এরা প্রত্যেকেই এই ফ্ল্যাটে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে নাকি তাদের মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়ে যেত। এরা সবসময় একাকী থাকার চেষ্টা করত, নিজেদের জীবন নিয়ে অনেক হতাশ হয়ে যেত, ফ্রাস্ট্রেশনে ভুগত, এরপর আত্মহত্যা করত। তখন এই ঝিনুকের মা বুঝতে পারলেন যে লোকজন আসলে কি বলার চেষ্টা করেছিল, কেনই বা বারবার বলছিল যে খোঁজ খবর কি নিয়েছিলেন। এখন এই খবর যখন পেলেন, এটা শোনার পর ওনার তো চোখ কপালে উঠল, সর্বনাশ, এখন কি করি। ঝিনুকের মা, উনি ঢাকার কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। সকালবেলা বেরিয়ে যেতেন, আবার গভীর রাতে বাসায় ফেরত আসতেন। ঝিনুকের মা, তার 2 মেয়ে, 2 নাতি, এনারাই এই বাসায় থাকেন। খুব পেরেশানিতে ঝিনুকের মা সারাদিন থাকতেন, কারণ বাজারে ব্যবসা বাণিজ্য করতেন আর চিন্তা করতেন, আহারে এদেরকে রেখে আসছি, না জানি কি অবস্থা হয়। যদি আমার 2 মেয়ের মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যায়, কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে আমার কি হবে? স্বামী হারিয়ে তো এদেরকে নিয়েই তো বেঁচে আছি। এখন এই যে ঝিনুকও কিন্তু বিবাহিত ছিল। তার হাজবেন্ড আর একটা জায়গায় কাজ করত, মাঝে মাঝে আসতো। এখন এই ফ্যামিলি যেন একা না থাকে, অন্য কোনো লোক থাকে, এই চিন্তা থেকে ঝিনুকের মা চিন্তা করলেন যে বাসাটা যেহেতু বেশ বড়ই, 3-3টা বেডরুম। ঝিনুকের মা একটা রুমে থাকতেন, ঝিনুক একটা রুমে থাকতো, আর ঝিনুকের বড় বোনকে 2 ছেলে নিয়ে সে একটা রুমে থাকতো। আর ড্রয়িং রুম তো আছেই। কখনো দেখা যেত যে ঝিনুকের হাজবেন্ড যদি আসে, তার জন্য তো রুম একটা ছিলই। আবার দেখা যেত ঝিনুকের বড় বোনের হাজবেন্ড যদি আসে, সেক্ষেত্রে ওই 2 বাচ্চা ঝিনুকের সাথে থাকতো। তো এভাবেই কিন্তু তারা পরিকল্পনা করেছিলেন, না সেই অনুযায়ী বেশ কিছুদিন চলেও যায়। এর মধ্যে কোনো সমস্যা হয়নি, যেহেতু এই বাসায় পরিপূর্ণ বয়স্ক কোনো পুরুষ মানুষ আসলে ছিল না, যারা হঠাৎ হঠাৎ আসতেন। এই কারণে এই বাসায় অন্য কোনো লোক আনলে কেমন হয়, এই চিন্তা থেকে একটা সাবলেট দেওয়ার চিন্তা করলেন এই ঝিনুকের মা। তবে উনি বেছে দেওয়ার চিন্তা করেছিলেন। এরকম একটা ফ্যামিলি পেয়েও যান। সেই ফ্যামিলিতে মাত্র 2 জন সদস্য, হাজবেন্ড ওয়াইফ, তাদের কোনো সন্তানাদি তখনো ছিল না। এই যে হাজবেন্ড যিনি, উনি শুধু রাতের বেলা একটা কোম্পানির গাড়ি চালাতেন। তার ডিউটি কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। দিনের বেলা উনি থাকতেন, আর রাতের বেলা উনি চলে যেতেন। রাতের বেলা তো ঝিনুকের মা বাসায় ফেরতই আসে, আর দিনের বেলা তো উনি থাকেন না। দিনের বেলাতে কোনো মানুষ তো থাকা প্রয়োজন।
ওই চিন্তা থেকে উনি ওই ফ্যামিলিটাকে সাবলেট দেন। তারাও এরকমই একটা পরিবার খুঁজছিল, যেহেতু ওই ফ্যামিলির যিনি পুরুষ সদস্য উনি রাতের বেলা চলে যেতেন। উনি যদি সম্পূর্ণ একটা বাসা ভাড়া করে থাকেন তাহলে ওই বাসায় তার ওয়াইফ একা থাকবে, একা একজন মহিলা ভয় পেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই চিন্তা থেকে একটা সাবলেট নিয়ে আসলে খুঁজছিলেন। তো ওভাবেই যেহেতু পেয়ে গেলেন, সবকিছু ব্যাটে বলে মিলে গেল, এই জন্য ওনারা ওই বাসা নিলেন। তো সবকিছু ঠিকঠাক মতোই যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এদিকে প্রায় 1 মাসের মতো চলে গেল, একদম স্বাভাবিক সবকিছু। আর এই যে ঝিনুক, তারপর ঝিনুকের বড় বোন, ঝিনুকের মা, ওনারাও সবসময় অ্যালার্ট থাকতেন। আর এই সাবলেট আসার আগে ওনারা কিন্তু একটা সতর্কতামূলক কাজ করতেন। সেটা হচ্ছে, ঝিনুকের মা কি করতেন, উনি অধিকাংশ সময় তার 2 মেয়ে 2 নাতি এর সবাইকে নিয়ে উনি কারণ বাজারে চলে আসতেন। যদি একা একা থাকা অবস্থায় তাদের ভিতরে এই হতাশা কাজ করে, কোনো একটা অঘটন ঘটে, তবে এরকম করে তো বেশি দিন চলা যাবে না, এটা তো একটা সাময়িক অবস্থা মাত্র। ওই চিন্তা থেকেই কিন্তু এই সাবলেটটা ওনারা নিয়ে এসেছিলেন। তো প্রায় 1 মাসের মতো চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিকই ছিল। শুরুটা হলো এই যে নতুন যে সাবলেট উঠেছে, এই হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই ওয়াইফ যিনি অর্থাৎ ভদ্রমহিলা যিনি, তার সাথে সমস্যাটা শুরু হলো। উনি যেহেতু রাতের বেলা একা একাই থাকতেন, ওনার হাজবেন্ড রাতের বেলা গাড়ি চালাতে যেতেন একটা নির্দিষ্ট কোম্পানি। তো উনি খেয়াল করলেন যে রাতে যখন ওনার গভীর ঘুম আসে নাই, তখন একটু ঘুম ঘুম ভাব আর কি, রুমের মধ্যে ডিম লাইট জ্বলতো, উনি খেয়াল করতেন মেঝেতে মনে হচ্ছে কেউ হাঁটাহাঁটি করছে। ঘরের দরজাতে উনি সিটকিনি লাগিয়ে রাখতেন, বাইরে হাঁটাহাঁটি করছে এরকম চিন্তা করেছিলেন, কিন্তু না, ওনার কাছে স্পষ্ট মনে হলো কেউ একজন হাঁটাহাঁটি করছে। একটা পর্যায়ে তার কাছে মনে হয় কোনো একটা ট্রান্সপারেন্ট অবয়ব, অর্থাৎ একটা স্বচ্ছ অবয়ব, ছায়া না ঠিক, এটা যদি এক জায়গা থেকে আরেক জায়গা যায় তখন কিন্তু কিছু কিছু জায়গায় একটু ঘোলা ঘোলা অনুভূত হয়, মনে হচ্ছে ওই রকম কিছু একটা হাঁটাহাঁটি করে এটার শব্দ হচ্ছে, এটার হাঁটলে পরে যেরকম শব্দ হয় ফ্লোরের উপরে ওইরকম শব্দ হচ্ছে। শুরুতে এটা উনি ওনার দৃষ্টিভ্রম মনে করেছেন, অর্থাৎ দেখতে ভুল করেছেন, এরকমটা মনে করেছিলেন উনি। পরে বুঝতে পারলেন এটা আসলে উনি ঠিকই দেখছেন। তারপর পানির গ্লাস টেবিলের উপরে কেউ নাড়াচাড়া করতো, এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিত। তো গ্লাসের উপরে একটা পিরিচ দিয়ে ঢাকা থাকতো, যখন এক জায়গা থেকে ঘর ঘর করে আরেক জায়গায় সরে যেত তখন পিরিচের উপরেও কিন্তু টুংটাং আওয়াজ হতো, পিরিচটাও নাড়াচাড়া করতো, আর গ্লাস এক জায়গা থেকে এক জায়গায় সরে যাচ্ছে, একজনের ঘর ঘর আওয়াজ হতো। তো এটাও উনি প্রথম দিকে মনের ভুল মনে করেছিলেন, পরে বুঝতে পারলেন যে না, উনি যেটা দেখেছেন ঠিকই দেখেছেন। উনি উঠে লাইট জ্বালালে আর কিছু দেখা যায় না। প্রথম দিকে উনি ওনার স্বামীর কাছে কিছুই বলেননি, পরবর্তীতে যখন বুঝতে পারলেন বিষয়টা প্রতি রাতেই প্রতিনিয়তই ঘটে চলেছে, এটা তো আসলে মনের ভুল হওয়ার কোনো কারণ নেই। এরপর উনি ওনার স্বামীর কাছে বিষয়টি তুলে ধরেন। ওনার স্বামী বিষয়টাকে শুরুর দিকে পাত্তা দেয় না, কিন্তু এরপর যখন খুব ভালো করে উনি বুঝিয়ে বললেন যে না, আসলে তুমি যেটা মনে করতেছো সেটা না, আসলেই কোনো সমস্যা আছে। তাছাড়া উনিও আশপাশ থেকে কিছু খোঁজ খবর নিয়েছিলেন। যখন উনি ওনার হাজবেন্ডকে জানালেন বিষয়টা, তখন ওনার হাজবেন্ড বললেন আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রে ডিউটিতে যাব না, আর একজন ব্যাকআপ ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, আজকে আপনার বাসায় থাকবো, দেখি কি হয়। পরের দিন এই হাজবেন্ড ওয়াইফ দুজনই এই ঝিনুকের মায়ের কাছে এসে বললো যে আন্টি কিছু মনে করবেন না, আমরা বাসাটা আজকেই ছেড়ে দিব। যেহেতু একটা নিয়ম আছে, ছাড়তে হলে আগে থেকে জানাতে হয়, সেটা নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না। আমরা অ্যাডভান্সের টাকা, অর্থাৎ 1 মাসের অ্যাডভান্সের টাকা, এটা আমরা দিয়ে যাচ্ছি। এটাই ওনার সাথে চুক্তি ছিল। সেই অ্যাডভান্সের টাকা দিয়ে ওনারা রুমটা ছেড়ে দেন। আর ছেড়ে যাওয়ার আগে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো বলেন। আর ওই রাতে ওই মহিলার হাজবেন্ডও কিন্তু সেম জিনিসটা দেখেছিল। তো এরকম কিছু ঘটনা ঘটেছিল। তবে যেই রাতে ছাড়বেন আর কি, যেদিন ছাড়বেন ওই দিনও আসলে টাকা পয়সা দেওয়ার পরে ওই রাত্রে ছিলেন। তবে ওই রাতে ঘটে আর একটা ঘটনা। ওই রাতে তো ওনারা আসলে বেশ কিছু আসবাবপত্র বা ওনাদের কাছে যে জিনিসগুলো ছিল ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছেন, পরদিন ওনারা চলে যাবেন। ওই রাতে ঝিনুকদের
ঘরে চিল্লাচিল্লির আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যায়। ঝিনুকের বড় বোনের বড় ছেলে অস্বাভাবিক আচরণ শুরু করেছে, হাত পা চারদিকে ছোটাছুটি করছে। এরপর কচ্ছপের মতো করে খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গা হেঁটে বেড়াচ্ছে। কচ্ছপ যেভাবে চার পায়ে চলাচল করে ওইভাবে সে হাঁটাহাঁটির চেষ্টা করছে। এটা যে আমি বিড়ালের মতো হাঁটা বলবো, কুকুরের মতো হাঁটা বলবো, বা মাকড়সার মতো হাঁটা বলবো, ঠিক এটাও না। ঠিক কচ্ছপের পা যেভাবে ফেলে সামনে পেছনে, ওভাবেই নাকি সেরকম করছে। পিঠটা উঁচু করে রেখেছে, কচ্ছপের পিঠের উপর যেরকম একটা শেল থাকে ওইভাবে। এরপর তার ভয়েসটা অনেকটাই মোটা হয়ে যায়। একটা জায়গায় বসে সে ভয়ঙ্কর সুরে কথা বলতে থাকে। কি যে কথা বলছে এটাও বোঝা যাচ্ছে না। আর সে ঘাড় ঘোরাচ্ছে, ডানে বায়ে ঘাড় ঘোরায় এত দ্রুত, এত দ্রুত আসলে ঘাড় ঘোরানো কারো পক্ষে পসিবল না। হ্যাঁ পসিবল, আমরা দ্রুত ঘাড় ঘোরাতে পারি ডানে বায়ে সামনে এরকম, কিন্তু এটা সে খুব মাত্রাতিরিক্ত। সে ডান থেকে সরাসরি বায়ে তাকায় খুব দ্রুত, আবার বা থেকে সরাসরি ডানে তাকায় খুব দ্রুত, আবার উপর দিকে তাকায়। মানে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু এই কাজগুলো করছে আর ক্রমাগত করছে। আমরা এটা করতে গেলে তো একটা সময় ঘাড় ব্যথা করবে, কিন্তু তার ঘাড়ও ব্যথা হচ্ছে না। এই সমস্যাটা ওনারা তো দেখলেন, পরের দিন তো ওনারা চলেই গেলেন। তো যাই হোক, ঘটনা ওই রাতে এ পর্যন্তই হয়। পরবর্তীতে ঝিনুকের মা তার গ্রামের বাড়ি থেকে একজন কবিরাজ নিয়ে আসেন। উনি এসে ঝাড়ফুঁক করেন। ওই ছেলেটা, অর্থাৎ যে বাচ্চা ছেলেটা এরকম করেছিল তাকেও ঝাড়ফুঁক করেন। এটা কিন্তু পরের দিনই হয়েছিল, উনি ফোন করে জানিয়ে দিয়েছিলেন, পরের দিনই চলে এসেছিল। আর এই যে ঝিনুকের মা, ওনার বাবাও কিন্তু মোটামুটি ভালো মানের একজন কবিরাজ ছিলেন। বাবার কাছ থেকে কিছু কিছু টুকটাক কবিরাজি বা হালকা পাতলা ঝাড়ফুঁক উনি শিখেছিলেন। তবে নিজের পরিবারের উপর উনি যদি এটা প্রয়োগ করতেন সেটা নাকি কোনো কাজ হতো না। তো ঝিনুকের বাসায় যেই সাবজেক্ট ছিল সে তো চলে গেল, সবকিছু বর্ণনা করেই গেল। সাবজেক্ট যেহেতু চলে গেল আর ঝিনুকের বড় বোনের বড় ছেলের সাথে এরকম ঘটনা ঘটলো, তখন ওনারাও ওই বাসা ছেড়ে দেওয়ার জন্য জানালেন। এদিকে বাড়িওয়ালা বলল, না এইভাবে তো আপনি থাকতে পারবেন না, 2 মাস আগে বলতে হবে, যদি যেতেই হয় 2 মাসের অ্যাডভান্স করে দিয়ে যান। এদিকে ওনারা তো এতটা ধনী ছিলেন না যে 2 মাসের ভাড়া একসাথে দিয়ে ওনারা আবার আর একটা জায়গায় গিয়ে 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিবেন, এটা তো ওনাদের পক্ষে সম্ভব ছিল না। এই চিন্তা থেকেই ওনারা 2 মাস থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো ঝাড়ফুঁক তো প্রথমে কবিরাজ চলে গেল, এটা নিয়ে অল্প কিছুদিন স্বাভাবিক ওনারা ছিলেন, 1 সপ্তাহের মতো আর কি এরকম স্বাভাবিক ছিল। এরপর ওই বড় ছেলেটা আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। কেউ তাকে ধরে রাখতে পারে না, কেউ আসলে তাকে ধরেই রাখতে পারছে না। শরীরে এমন শক্তি চলে এসেছে, সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এদিক ওদিক। ওই রাত কোনোভাবে পার করা হলো, সেই কবিরাজকে আবার ডাকা হলো। কবিরাজ এবার এসে ওই ফ্ল্যাটের 4 কোনায় ইঁদুরের মাটি, তারপর বিভিন্ন ধরনের উপকরণ যেগুলো আসলে ঝাড়ফুঁকে তারা ব্যবহার করেন আর কি, এগুলো ব্যবহার করে উনি ওই ফ্ল্যাটটি বন্ধ করে দেন এবং বলে যান যে আমি এই ফ্ল্যাটটা বন্ধ করে দিয়ে গেছি, আপনারা যদি নিজে থেকে কোনো অশুভ শক্তি ডেকে না নিয়ে আসেন তাহলে ওই অশুভ শক্তি এই ফ্ল্যাটের ভিতরে ঢুকতে পারবে না, আপনাদের কিছু হবে না, আপনারা অসুস্থও হবেন না ইনশাল্লাহ। কিন্তু মনে রাখবেন, নিজে থেকে কাউকে ডেকে নিয়ে আসবেন না। তখন ওনারা বললেন যে নিজে থেকে আবার কিভাবে ডেকে নিয়ে আসবো? তখন ওই কবিরাজ বলে দিয়ে গিয়েছিলেন, মনে রাখবেন, অপরিচিত কাউকে আপনাদের ফ্ল্যাটে ঢোকাবেন না, যখনই ঢোকাবেন তখনই কিন্তু এই বন্ধনী কেটে যাবে। এই বলেই কবিরাজ চলে যান। 2 সপ্তাহ কেটে গেল, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক, 8-10টা স্বাভাবিক বাসার মতো ওনারাও স্বাভাবিকভাবেই সবকিছু চালিয়ে যাচ্ছেন। একদিন ঝিনুকের মা, উনি পিঠা বানাচ্ছিলেন, তেলে ভাজা পিঠা। তো বানাতে বানাতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। সময়টা রাতের বেলা ছিল, তবে গভীর রাত না, রাত 8টা 8:30 বাজে এরকম আর কি একটা সময়। তো সময়টা ছিল কিন্তু গরমকাল। রান্নাঘরে যারা কাজ করেন, রান্নাঘরে তো আসলে গরমই থাকে, যেহেতু চুলার কাছে কাজ করতে হয়, আর রান্নাঘরে আসলে মাথার উপরে ফ্যানও লাগানো যায় না, কারণ
ফ্যান লাগালে ফ্যানের বাতাসে তো আগুন আসলে ওভাবে কাজ করে না। এই জন্য উনি গরমের মধ্যে খুব হাঁসফাঁস করছিলেন, তো পিঠা বানাচ্ছেন, আবার ইলেকট্রিসিটিও চলে গেল, মানে ফ্যানও বন্ধ হয়ে গেল। তখন এই ঝিনুকের মা ঝিনুককে বললেন যে, ঝিনুক মারে, ঘরের দরজাটা খুলে দে না, ঘরের ভেতরে যে ভাতটা গরমটা হয়েছে এটা অন্তত বেরিয়ে যাবে। এ কথা শোনার পর ঝিনুক ঘরের সদর দরজাটা খুলে দিয়ে আবার বিছানায় এসে বসে হাতে ফোন টিপছিল। এমন সময় বাইরে থেকে কেউ একজন ঝিনুকের নাম ধরে ডাক দিল। ডাক শুনে ঝিনুক এদিকে দেখলো মধ্যবয়সী একজন ভদ্র মহিলা। তাকে ঝিনুক চেনে না। ঝিনুককে দেখে তিনি বললেন, তোমাদের বাসায় তেলের পিঠা বানাচ্ছ, অনেক ঘ্রাণ বেরিয়েছে, বেশ অনেকদিন তেলের পিঠা খাই না, আমি তোমাদের এই কাছেই থাকি, আমার জন্য কয়েকটা তেলের পিঠা নিয়ে আসো না। যেহেতু একজন ভদ্র মহিলা আসছেন, এই চিন্তা করে ঝিনুক রান্নাঘরে যায়, তার মায়ের কাছে বলে যে, মা, বাইরে গিয়ে দেখো কে যেন আসছে, তো সে তেলের পিঠা খেতে চাচ্ছে। তো ঝিনুকের মা তার মাথার ভিতরে কিন্তু একটা বিষয় কাজ করেছে, যে এই সময় তেলের পিঠা খাওয়ার জন্য কে আসলো। ফ্ল্যাট বাসায় এভাবে তো আসলে খুব একটা লোকজন আসে না। তারপর উনি একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে ঝিনুককে বলেন, কি রে ঝিনুক, দরজার সামনে তো কেউ নাই। তখন ঝিনুক বলছে যে, ছিল তো, এই যে মাত্রই তো ছিল, আমি কথা বললাম। তখন ঝিনুকের মা বলে, আরে ধুর, কার সাথে কি কথা বলছে, যদি কেউ এসেও থাকে চলে গেছে। তো ঝিনুক আবার সে তার কাজ করছে, অর্থাৎ সে তার রুমে গিয়ে আবার সে ফোন দেখা শুরু করেছে। অল্প কিছুক্ষণ পরেই আবারও ঝিনুককে ডাকছে, ও ঝিনুক, ও ঝিনুক, এদিকে আসো মা, আমাকে পিঠা দিয়ে গেলে না। তো এই কথা শোনার পর ঝিনুক আবার এগিয়ে গিয়ে দেখলো ওই মহিলাটা ঠায় দাঁড়িয়ে আছে ওই একই জায়গায়। তো ঝিনুক বলল, আপনারা চলে গেলেন, আবার কোথা থেকে আসছেন? তখন ওই মহিলাটি বলল, কই আমি চলে গেলাম, আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, আমি তো কোথাও যাই নাই। তো ঝিনুক দরজার সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, এটা কিন্তু তার মা খেয়াল করেছেন। ঝিনুকের মা উনি কিন্তু বুঝতে পারলেন যে ঝিনুক কারোর সাথে কথা বলছে। তখন সে বলল, এই ঝিনুক, কার সাথে কথা বলিস? তখন ঝিনুক বলল, ও মা, ওই যে ওই মহিলা আবার আসছেন, উনি তো পিঠা খেতে চাচ্ছেন। তখন ঝিনুকের মা বললেন, তুই রুমের মধ্যে যা, আমি দেখছি বিষয়টা। তো ঝিনুক ওখান থেকে চলে আসবে, আসার সময় ভদ্রতার খাতিরেই বলল যে, আচ্ছা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন, আসেন ভেতরে এসে বসেন, তারপর আমার মা আপনাকে পিঠা দিবে। তো একথা বলে সে রুমে চলে যায়। ওদিকে তার মা কিন্তু সাথে সাথে বের হয়ে আসছে, এসে বলে, এই তুই কার সাথে কথা বলতেছিস? ঝিনুক বলে, এই যে এইখানে তো একটা মহিলা ছিল, তার সাথে কথা বললাম। তখন উনি বলে, কই, আমি তো এখানে কাউকে দেখছি না, আমি তো এর আগেও দেখলাম যে তুই একা একা কথা বলতেছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন ঝিনুকও বুঝতে পারলো যে কোনো একটা অঘটন এখানে ঘটে গেছে, কারণ সে বলেছে যে আসেন ভেতরে আসেন, মানে সে কিন্তু আহ্বান করেছে। ওই সময় কিছু না হলেও ওই রাতে ঝিনুক এবং ঝিনুকের মায়ের অবস্থা খুবই নাকি খারাপ হয়ে গিয়েছিল। সারাটা রাত শরীরে অসহ্য রকমের যন্ত্রণা তারা সহ্য করেছে। আর এর মধ্যে ঘটেছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। শরীরে তো যন্ত্রণা হচ্ছে, যার কারণে ঝিনুক কিন্তু সেভাবে ঘুমাতে পারছে না, বারবার একটু ঝিমুনি ভাব আসলেও ঘুম ভেঙে যাচ্ছে। একবার হয় কি, সে একটু ঝিমুনি ভাব এসেছে আর কি, বা ঝিমিয়েছে, এরপর তার চোখ খুলে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে তার মাথার উপর যে সিলিং ফ্যান রয়েছে, এই সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে একটা মেয়ে ঝুলে আছে। তবে মেয়েটার চোখ বন্ধই ছিল, চোখ যে বড় বড় করে তার দিকে তাকিয়েছিল সেটা এরকম না। এটা দেখে তো সে প্রচন্ড জোরে চিৎকার দিয়েছে। তার চিৎকার শুনে অন্য রুম থেকে লোকজন চলে আসছে, ঝিনুকের মা আসছে, ঝিনুকের বড় বোন আসছে, এসে বলছে কি হয়েছে। তখন ঝিনুক বলে যে এই জিনিস দেখেছে। তখন তারা তাদেরকে আসলে তারা তাদের মতো করে ঝিনুককে সান্ত্বনা দিয়েছে, বলেছে তুই স্বপ্ন দেখেছিস, ভয় পাস না, এসব নিয়ে সারাক্ষণ ভাবিস তো, এই জন্য এরকম স্বপ্ন দেখেছিস। এই বলে তারা তাদের রুমে চলে যায়। ঝিনুক আবারও ঘুমানোর চেষ্টা করছিল, এদিকে ঝিনুকের মারও কিন্তু ঘুম আসছে না, তাদের আসলে দুইজনের শরীরেই
এক ধরনের অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছিল। মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, হাত ব্যথা করছে। এর মধ্যে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি। ঝিনুক ঘুমানোর চেষ্টা করছিল, হঠাৎ করে মনে হলো কোনো একটা শক্তি এসে তার শরীর উপর বসে পড়ল। প্রচন্ড চাপ তার গলায়, বুকে, পেটে অনুভব করছে। শরীরের সমস্ত শক্তি খাটিয়েও সে এটা থেকে নিষ্কৃতি লাভ করতে পারছে না। একটা পর্যায়ে দোয়া বিরোধ করতে করতে সে লাফ দিয়ে উঠে বসে। আর তখনই দেখে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সে দেখে ডিম লাইটের আলো যেহেতু ছিল, ঘরের মধ্যে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল, দেয়ালে চারটা মেয়ে, যাদের বয়স ওই সময় যতটুকু তার কাছে মনে হয়েছে 20 থেকে 26 এরকম হবে আর কি। চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল, আর চোখের ভিতরে মনে হচ্ছে আলো জ্বলছে। এই মেয়েগুলো দেয়ালে টিকটিকির মতো হেঁটে বেড়াচ্ছে, আর হেঁটে বেড়াচ্ছে তাদের মাথাটা কিন্তু এই ঝিনুকের দিকে ফেরানো, ঝিনুকের দিকে তাকিয়ে আছে। কেউ দেয়াল বেয়ে এই পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে, কেউ ছাদের উপর, ছাদ বলতে যেখানে আমরা ঠিক মাথার উপর যে ছাদটা থাকে আর কি, এটা দিয়ে বেয়ে আবার নিচ দিকে নেমে যাচ্ছে, এরকম করছে। আর একটা পর্যায়ে হয় কি, এই চারজন একসাথে ঝিনুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে ঝাঁপিয়ে পড়ার পর মনে হলো শরীরে এসে এখনই লেগে যাবে এগুলো, তখনই নাকি এগুলা বাতাসের সাথে মিশে যায়। ঝিনুক এবার এই জিনিসটা সহ্য করতে না পেরে প্রচন্ড রকমের চিৎকার চেঁচামেচি শুরু করে। তার মা আবারও চলে আসে, বোনও চলে আসে। কি হয়েছে তখন বলে এই ঘটনা। তারা যে এই যে নিজেদের মধ্যে এই বিষয়টা কথা বলছে, হঠাৎ করে ওই রাতে দরজার কেউ একজন কড়া নাড়ায়। ওরা জিজ্ঞেস করে বাইরে কে? বাইরে থেকে উত্তর এলো, আরে ঝিনুক, আমি তো না, দরজা খোল। আর ঝিনুকের মায়ের একটা ডাক নাম ছিল, এই নাম ধরে আবার ডাকাডাকি শুরু করেছে। ঝিনুকের মা তার সেই পুরনো ডাক, যেটা তার বাবা ডাকতেন, এই নামটা শুনেই আবেগাপ্লুত হয়ে যান। উনি দৌড়ে ঘরের দরজা খুলতে যান। ওই সময় ঝিনুক আর ঝিনুকের বড় বোন খপ করে তার হাত চেপে ধরে, এই তুমি কি করো? নানা তো ঝিনুকের জন্মের আগেই মারা গেছে, এটা তুমি জানো না? নানা এখানে কিভাবে আসবে? তখন তার মায়ের মাথায় বিষয়টা কাজ করে, আরে আসলেই তো তাই, আমার বাবা তো এই ঝিনুকের জন্মের আগেই মারা গেছে। ঝিনুকের যে বড় বোন, সেটা তার নানাকে দেখেছে, কিন্তু ঝিনুক কিন্তু দেখেনি। এই বিষয়টা কিন্তু আল্লাহর রহমতে তার ভিতরে কাজ করেছিল। তো এরপর কিন্তু বাইরে থেকে আর ডাক দেয়নি। এর 1-2 মিনিট পর পরই আর একটা ডাক আসে। এবার ঝিনুকের হাজবেন্ডকে তার গলা নকল করে ওই পাশ থেকে ডাক দিয়েছে, যে দরজা খোলো, দরজা খোলো, ও ঝিনুক দরজা খোলো, আমি আসছি। এদিকে এরা দরজা খোলে না, বাইরে থেকে বিভিন্ন ধরনের লোভ দেখাচ্ছে, দরজা খোলো, অনেক কিছু নিয়ে আসছি, স্বর্ণ নিয়ে আসছি, এটা আনছি, ওইটা আনছি, দরজা খোলো, তোমাদের বাসায় নাকি কি সমস্যা হয়েছে আমি জানতে পারলাম, দরজা খোলো, সমস্যা হবে না, পুরুষ মানুষ তো, আমি চলে আসছি একজন, আশা করি সমস্যা হবে না, দরজা খোলো। তারা কিন্তু দরজা খোলেনি। ওই সময় প্রচন্ড ভয় পাচ্ছিল, বাইরে এরকম ভয়ঙ্কর একটা জিনিস এইভাবে ডাকাডাকি করছে, তা কিন্তু দরজা খোলেনি। ওই রাত ওভাবেই কেটে যায়। পরে কিন্তু ঝিনুক তার হাজবেন্ডকে জানিয়েছিল বিষয়টা। তার হাজবেন্ড বলে, আমি তো কিভাবে আসবো, আমি তো ব্যস্ত ছিলাম, আর ওই রাতে তো আমি ঘুমাচ্ছিলাম, আমি তো আসি নেই। তারাও তো বুঝতে পেরেছিল যে আসলে এটা পসিবল না, তারপরও কিন্তু তাকে জানিয়েছিল। এদিকে তার হাজবেন্ড বলে দিল, আসলে তোমরা দ্রুত ওই বাসাটা ছাড়ো, ওই বাসায় থাকলে আরো বড় ধরনের বিপদ হবে, সবাই মিলেই চেষ্টা করতে হবে অন্য একটা জায়গায় যেন শিফট হওয়া যায়। আসলে প্রতিনিয়তই ওই বাসায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলছিল, এটা আর কতটুকু সহ্য করা যায়? বিভিন্ন ধরনের ছোটখাটো ঘটনা, বড় ঘটনা চলছেই, এগুলো বলতে গেলে দীর্ঘ ঘটনা হয়ে যাবে আর কি। আর একটা বিষয় বলে রাখা ভালো, ঝিনুকের মা এবং ঝিনুক তারা দুজনে ছিল তুলা রাশির ব্যক্তি। এই জন্য কোনো বিষয় হলে এই দুইজনের সাথেই বেশি ঘটত। এক রাতের ঘটনা, ঝিনুক একা একা রুমে ঘুমিয়ে আছে, তার হাজবেন্ড তখনও ছিল না ওই রুমে। ঝিনুক তাকিয়ে দেখে তার রুমের এক কোনায় একটি অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটা দেখে মনে হচ্ছে একদম কুচকুচে কালো, নাক মুখ বোঝা যাচ্ছে না। এটা দেখে ঝিনুকের চোখ বড় বড় হয়ে যায় ভয়ে।
চিৎকার করতে যাবে এমন সময় নাকি ওই অভাবটা বলে ওঠে, তাই সামনে চুপ, এত চিল্লাচিল্লি করবি না, এত চিল্লাচিল্লি কি হয়েছে, চুপ থাক, আমি চলে যাচ্ছি। এই বলেই নাকি অভাবটা ভ্যানিশ হয়ে যায়। তো এটা তো একটা ঘটনা। এরপর তো তারা ওই বাসা চেঞ্জ করেছে, বাসা চেঞ্জ করার পরেও নাকি ওই অভাবটাকে সে দেখেছে। তো নতুন বাসায় একটা ঘটনা ঘটে, কোন একটা কারণে ঝিনুকের সাথে ঝিনুকের হাজবেন্ড একটু কথা কাটাকাটি হয়েছে। ঝিনুক মনে খুব কষ্ট পেয়েছে, নিজেকে হালকা করার জন্য গভীর রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছে। ফোনে কিন্তু কথা কাটাকাটি হয়েছে, তার হাজবেন্ড কিন্তু তখনও ছিল না ওই বাসায়। তাহাজ্জুদের নামাজ শেষ করার পর চিন্তা করলো যে ফজরের নামাজ হতে তো আরেকটু বেশ সময় বাকি আছে, আজান তো এখনো দেয়নি, আজান দিলে পড়বো। সে বিছানায় শুয়ে আছে, নিজের অজান্তেই সে ঘুমিয়ে গিয়েছে। কতটুকু ঘুমিয়েছিল সে আসলে ঠিক বলতে পারে না। হাতের এক হ্যাঁচকা টানে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই দেখে সেই অবয়বটা, কালো কুচকুচে, শরীর ভর্তি লম্বা লম্বা লোম। ওই জিনিসটা এমন ভাবে হাত ধরে হ্যাঁচকা টান দিয়েছে, একদম বিছানার উপর থেকে নিচে ফেলে দিয়েছে। মোটা গলায় বলা শুরু করেছে, এই ঝিনুক, তাহাজ্জুদের নামাজে ভুল করলি কেন? তো এই কথা বলার পরপরই ওই অভাবটা ভ্যানিশ হয়ে গিয়েছে। ঝিনুক পরে বুঝতে পারলো তাহাজ্জুদের নামাজে আসলে একটা ভুল হয়েছিল, কিন্তু এই অভাবটা সে কিভাবে বুঝতে পারলো? নিশ্চয়ই কোনো বাহ্যিক ভুল হয়েছে, এই কারণে সে বুঝতে পেরেছে। যাই হোক, ওই রাতে তার সাথে আর কিছু হয়নি। তবে ঝিনুকের হাতের যেই অংশ ধরে হ্যাঁচকা টান দিয়েছিল, ওই জায়গাটা জুড়ে নাকি ইনফেকশনের মতো হয়ে গিয়েছিল বেশ কিছুদিন, অর্থাৎ 5-7 দিন সময় লেগেছিল এটা ঠিক হতে। হাতের ওই অবস্থার ছবিও নাকি ওই সময় ঝিনুক তুলে রেখেছিল, এই সুজন ভাইকেও ওই ছবিটা দেখিয়েছেন এই ঝিনুক আপা। তো এরকম তো ঘটনা তার সাথে ঘটেই চলছে, এটা নাকি এখনো চলমান রয়েছে। আর এক রাতে এই ঝিনুক আপা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম যখন উনি প্রবেশ করেন তখন কোনো সমস্যা হয়নি। যখন উনি হাত মুখ ধুয়ে বাইরে বের হবেন, দরজা তখনও খোলেন নাই, এমন সময় মনে হলো ঠিক পেছন থেকে গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর কেউ ফেলছে। পেছন দিকে ঘুরে উনি দেখেন সেই কালো অবয়বটা। ওই সময় কিন্তু ওয়াশরুমের লাইট জ্বালানো ছিল, তবে জাস্ট একটা কালো অবয়বই দেখেছেন, চেহারাটা ওভাবে বুঝতেও পারেন নাই। ওইটা বোঝার সাথে সাথে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওয়াশরুমের ভিতরেই উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। এদিকে ওয়াশরুমের ভিতরে চিৎকার চেঁচামেচি শোনার পর ঝিনুকের মা, বড় বোন, তারা তো বের হয়ে আসছে। বের হয়ে এসে দেখে যে ঝিনুক বিছানার উপরে দিব্যি শুয়ে আছে, সে ঘুমাচ্ছে। তারা এটাও খেয়াল করলো ওয়াশরুমের দরজাও খোলা। সকালবেলা ঘুম ভাঙার পর ঝিনুক নিজেকে বিছানার উপর আবিষ্কার করে। ঝিনুকের স্পষ্ট মনে আছে ওই রাতে সে ওয়াশরুমেই জ্ঞান হারিয়ে গিয়েছিল। তাহলে ওয়াশরুম থেকে কে বের করলো, বিছানাই বা কে নিয়ে আসলো, সে কিছুতেই বুঝতে পারলো না। সে তার মায়ের কাছে জিজ্ঞেস করলো যে আমাকে তোমরা কোথায় পেয়েছিলা? তারা বললো যে তুমি তো রুমের ভিতরে ছিলা, বিছানার উপর শুয়েছিলা। তখন ঝিনুক বুঝতে পারলো যে বিষয়টা আসলে কি হয়েছে। ঝিনুক বলেছিল যে আসলে এই যে জিনিসটা, এই যে লোমশ অবয়বটা, এটা নাকি কোনো ক্ষতি করে না। এখনো সে এটাকে দেখে, আর এটা দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর নাকি তেমন ভয় লাগে না। তবে হঠাৎ হঠাৎ চলে আসে, সে চমকে যায়, জাস্ট এই চমকে যাওয়া পর্যন্তই, এখন আর সে ওভাবে ভয় পায় না। এখন ঘটনার আরেকটি অংশে যাব। এই অংশটা ঝিনুকের মায়ের সাথে ঘটেছিল। একটি ঘটনা না, খন্ড খন্ড বেশ কিছু ঘটনা। ঝিনুকের মা এবং ঝিনুক দুজনই তো তুলা রাশির ব্যক্তি, আমরা তো একবার বলেছি। তো তাদের সাথে অনেক কিছুই তো ঘটে যায়, তারা দেখতে পায়। তো ঝিনুকের মায়ের নাম হচ্ছে কুলসুম। তো ছোটবেলায় অনেক ঘটনাই তোমার সাথে ঘটেছে। এখনো উনি কারণ বাজারে কাঁচা তরকারি ব্যবসা করছেন। এই কুলসুম খালার দেশের বাড়ি চট্টগ্রামে। বর্তমানে কুলসুম খালার বয়স কিন্তু 60 হয়ে গেছে, 60-62। ওনার বয়স যখন 14-15 বছর, ওই সময় কুলসুম খালার নানা আদর করে ওনাকে একটা ছাগলের বাচ্চা দিয়েছিলেন।
সে আনন্দের সাথেই এই বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করতেন, মাঠে ঘাটে নিয়ে যেতেন, মাঠে ঘাটে এটাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতেন। একদিন বাড়ির পেছনে ওই ছাগলের বাচ্চাটিকে ঘাস খাওয়ানোর জন্য রেখে উনি আবার বাড়িতে চলে আসেন। একটা কাজ ছিল, এটা কিন্তু বিকাল বেলা। তো কিছুক্ষণ পর উনি চিন্তা করলেন যে যাই, ওটাকে নিয়ে আসি। তো উনি যখন মাঠে যান, যে জায়গাটাতে ওনার ওই ছাগলটাকে রেখে গিয়েছিলেন ঘাস খাওয়ানোর জন্য, ওখানে তো বেঁধে রেখে গিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখেন ওখানে ওই ছাগলটা আর নাই। কোথায় গেল? উনি ওটাকে ডাকাডাকি করছেন, ছাগলের একটা নাম রেখেছিলেন, তো ডাকাডাকি করছেন সেটার নাম ধরে, কিন্তু কোনো সারা শব্দ নাই। আর আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ছাগল গরু যখন হারিয়ে যায় দূর থেকে ডাকে আয় আয় আয়, এভাবে কিন্তু ডাকে। তো উনি ওভাবেই ডাকাডাকি করছিলেন আর কি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওটাকে খুঁজতে খুঁজতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে আসছেন। তখন কিন্তু মাগরিবের আজান হতে বেশ কিছুটা সময় বাকি আছে, অর্থাৎ আসরের নামাজের পর মাগরিবের আজানের আগে একটা মধ্যবর্তী সময় আমরা বলতে পারি আর কি। চারদিকে যথেষ্ট আলো রয়েছে। তো এই কুলসুম খালাদের বাসা থেকে নাকি কিছুটা দূরে দুটো চিতাখোলা রয়েছে, পাশাপাশি দুটো চিতাখোলা, মাঝখানে 8 থেকে 10 হাত জায়গা রয়েছে। কুসুম খালা দূর থেকে খেয়াল করলেন যে তার ওই ছাগলটা এই দুই চিতাখোলার মাঝখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই দুইটা জায়গায় কিন্তু লাশ পোড়ানো হয়েছে। ঠিক এই দুটো জায়গার মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে আছে, কুলসুম খালার দিকেই তাকিয়ে আছে। তো কুলসুম খালা দূর থেকে ডাকাডাকি করলো, কিন্তু ছাগলটা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কাছে আসছে না। একটা সময় কুলসুম খালা সেখানে গিয়ে ছাগলের গলার রশি ধরে যেই না টান দিয়েছেন, তখন মনে হলো যে তার শরীরটা ভারী হয়ে গিয়েছে। উনি ওনার পা কোনোভাবেই নাড়াতে পারছেন না, ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছেন। খালা কিন্তু আশেপাশে মানুষজনদেরকে দেখছেন, মাঠ থেকে কাজ ছেড়ে বাড়ির দিকে যাচ্ছেন। তো খালা চিৎকার করে তাদেরকে ডাকছেন, কেউ তার দিকে তাকাচ্ছে না। এমন একটা অবস্থা। এদিকে মাগরিবের সময়ও ঘনিয়ে আসছে, তবে চারপাশে যথেষ্ট আলো রয়েছে তখনও। এমন সময় কুলসুম খালা দেখেন তার খুব কাছাকাছি হেঁটে যাচ্ছে, কাছাকাছি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে আর কি তার ছোট কাকা। কুলসুম খালা বললো, ও কাকা দেখেন আমি পা নাড়াতে পারছি না, আমি এখান থেকে যেতে পারছি না। এই বলে কুলসুম খালা তো কান্নাকাটি করছেন। এমন সময় কুলসুম খালা দেখলেন তার কাকা তার দিকে তাকালো, এরপর কাকা চোখটি বন্ধ করলো। 1 সেকেন্ড পরই উনি চোখ খুলে ফেললো। যখনই চোখ খুলেছেন তখন মনে হলো ওনার চোখ দুটো আগের থেকে অনেক বড় হয়ে গেছে, আর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। খালার দিকে তাকিয়ে একটা ফু দিয়েছে, সাথে সাথে কুলসুম খালার শরীরটা হালকা হয়ে যায়। কুলসুম খালা দ্রুত ওখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে ঢোকার সময় কুলসুম খালা অবাক হয়ে যান, তার ছোট কাকা বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। উনি মাঠ থেকে ফিরেছেন, এবার বাজারের দিকে যাচ্ছেন। তখন কুলসুম খালা বলল, কাকা তুমি তো বাড়িতে আসলা কখন? আমি তো তোমাকে মাত্রই দেখে আসলাম, তুমি না আমার পরে বাড়িতে ঢুকলা মনে হচ্ছে, তুমি এখন আবার কোথায় যাও? কুলসুম খালা কাকাকে দেখে বুঝতে পারলেন উনি মাঠ থেকে ফিরে এসে সুন্দর করে গোসল করেছেন, পরিপাটি হয়েছেন, এবার যাচ্ছেন। এটার জন্য তো সময় লাগে। তখন ওই ছোট কাকা বলে যে কি হয়েছে বলতো? তখন উনি খুলে বলেন, এই ঘটনা, আমি তো তোমাকে ডাকলাম, তুমি ফু দিলাম, আমি চলে আসলাম। তখন ছোট কাকা উনি মৃদু হেসে দিয়ে বললেন, আরে ও কিছু না, ওটা আমি ছিলাম না, এটা নিশ্চিত থাক। তবে যেটা ছিল ভালো ছিল, আর এই সময়ে ওই দিকটাতে আর কখনো যাবে না। এই বলে উনি বাজারের দিকে চলে গেল। এই যে কুলসুম খালার ছোট কাকা, ওনার সাথে নাকি একটা পরহেজগার দিন থাকতো। এই ছোট কাকা যখনই কোনো ধরনের ভুল করে খারাপ কাজ করে ফেলতেন, তখন নাকি ওই দিনটা তার উপর ভর করতো আর তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিত, তাকে বিভিন্ন জায়গায় ফেলে রাখতো, সেখান থেকে আবার তাকে নিয়ে আসতে হতো। কুলসুম খালার বাবা উনি গিয়ে নিয়ে আসতেন বিভিন্ন জায়গা থেকে। তো কুলসুম খালার ছোট কাকা উনি মূলত বুঝতে পেরেছিলেন যে এটা আসলে কার কাজ, এটা তার সাথে থাকা ওই জিনের কাজ। এই জন্য উনি মূলত মুচকি হেসেছিলেন। আর কুলসুম খালার বাবা উনি তো বেশ মোটামুটি একজন ভালোই কবিরাজ ছিলেন, আর ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের জিন রিলেটেড সমস্যা উনি তো দেখেছেন, আর বাবা সমাধান করেছেন আল্লাহর ইচ্ছায়। উনি এই সমস্ত বিষয়গুলো আসলে দেখতে দেখতে
যত বয়স বেড়েছে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছেন আর কি। তো কুলসুম খালার কথা অনুযায়ী জানা যায় যে পুরো একটা গোত্রের জিন তার উপর নাকি সবসময় নজরদারি করতো। এই গোত্রের মধ্যে দেখা যাচ্ছে যে পা খোরা আছে এমন জিন, তারপর অন্ধ জিন, বোবা জিন, বিভিন্ন ধরনের জিন রয়েছে যাদেরকে খালা সচক্ষে দেখেছেন। এই গোত্রের জিনের অধিকাংশই কুলসুম খালাকে নাকি ক্ষতি করার চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় কুলসুম খালা গিয়েছেন, ক্ষতি করার চেষ্টা করেছে। তবে ছোট চাচার রূপ ধরে যে জিনটা এসেছিল, এই জিনিসটা নাকি তাকে বিভিন্ন ভাবে সেভ করার চেষ্টা করেছে আল্লাহর ইচ্ছায়, অদৃশ্যভাবে বা কখনো সামনে এসে। মূলত কুলসুম খালার বাবা কবিরাজ ছিলেন, তো এই জন্যই জিন জাতির অনেকেই এই পরিবারের উপর ক্ষিপ্ত ছিল। আর তাছাড়া উনি নিজেও তো তুলারাশির লোক, খুব সহজেই উনি আক্রান্ত হয়ে যেতেন। কুলসুম খালা ছোটবেলা থেকে অনেক ডান পিটে ছিলেন। একটা ছেলে মানুষ যে পরিমাণ কাজগুলো করতে পারতেন, কুলসুম খালা দেখা যেত যে তার থেকে আরো বেশি করতে পারতেন। কোথাও মাছ ধরতে গেলে 5-6 জন মিলে যে মাছ ধরতো, কুলসুম খালা একাই দেখা যেত তার থেকে বেশি মাছ পেয়েছেন। অনেকেই নাকি হিংসা করে বলতো, হ্যাঁ রে কুলসুম, তুই একা কিভাবে এত মাছ ধরতে পারিস, আমরা তো মাছ এত ধরতে পারি না। তো এরকম ঘটনা তো ঘটতই। এক রাতে নাকি কুলসুম খালাকে নিশি ডাক দিয়ে মধ্যরাতে ঘর থেকে বাইরে নিয়ে যায় মেরে ফেলার জন্য। আল্লাহর ইচ্ছায় আসলে তার কোনো সমস্যা হয়নি। দিনের বেলাতে নাকি তার চাচাতো ভাই বোনদের সাথে গল্প করে যে ভোরবেলা মাছ ধরতে যাবেন। ভোর অর্থাৎ যখন একটু সকাল সকাল হয়ে গেছে, তখন রাত থাকতে না। কিন্তু তাদের বাড়ির পাশে একটা বিশাল পুকুর ছিল, ওটা আবার সেচ দিয়ে পানি অনেকটাই কমিয়ে ফেলা হয়েছিল, একদম তলানি করেছিল। তো ওটাতে মাছ ধরতে যাবেন। ওই রাতেই নাকি তার চাচাতো ভাইয়ের রূপ ধরে এসে তাকে ডেকে নিয়ে যায়। কুলসুম খালা বাইরে বের হয়ে দেখেন চারদিকে মোটামুটি আলোই আছে। তার চাচাতো ভাই সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, আর তাকে বারবার বলছে, আয় আয়, দ্রুত আয়, দ্রুত আয়, তাড়াতাড়ি পাছালা। ভাইয়ের আচরণটা কিছুটা অস্বাভাবিক তার কাছে মনে হয়। আর যেহেতু চারপাশে সকাল হয়ে গেছে, উনি চিন্তা করলেন যে এ আর এমন কি, সকালই তো হয়ে গেছে। আর সবসময় তো মানুষের মেজাজ মজি ভালো থাকে না। এই চাচাতো ভাই আবার মাঝে মাঝে একটু রেগে যেত আর কি। হতে পারে যে কোনো কারণে রাতের বেলা মা বাবার সাথে ঝগড়া হয়েছে, ঘুমিয়ে গেছে, ওই মেজাজ গরম এখনো আছে। তারা কিন্তু ওই পুকুরে চলে গিয়েছেন। কুলসুম খালা একটা পাতিল নিয়ে গিয়েছিলেন, তো উনি মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন আল্লাহর ইচ্ছায়। উনি তো ওই পাতিলের মধ্যে মাছ রাখছেন। একটা পর্যায়ে হয় কি, পাতিলটা ভরে যায়। তখন কুলসুম খালা চাচাতো ভাইকে বলেন, ও ভাই, আমি বাসায় চলে যাই, আমার তো মাছ ধরা শেষ, তুমি ধরো। এই বলে সে চলে যাবে, এমন সময় তার ওই চাচাতো ভাই বলে, আরে দাঁড়ান, আরেকটু দাঁড়া, একসাথে যাই। এদিকে কাদার মধ্যে দাঁড়িয়ে থাকবেন আর মাছ ধরে রাখবেন বা কোথায়, রাখার তো জায়গা নেই। তখন কুলসুম খালা বলছেন যে না, আমি যাই, তুমি থাকো, সকাল হয়ে গেছে, এখন তো এখনই সূর্য উঠবে, এখন আর আমার থেকে তো দরকার নাই, এখন তো আর ভয়ের কিছু নাই যে আমি থেকে তোমাকে সঙ্গ দিব, তুমি ভয় পাবা। সে বারবার বলছে, কিন্তু ওই জিনিসটা নাকি তাকে বলছে, আরেকটু দাঁড়ান, আরেকটু দাঁড়া, একটু দাঁড়া। এরকম অস্বাভাবিক আচরণ দেখে কিন্তু কুলসুম খালা কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে এখানে অস্বাভাবিক কিছু আছে। তিনি ভয় পেতে লাগলেন। এমন সময় পুকুরের উপর দিক থেকে ডাক এলো ছোট কাকার, হ্যাঁ রে কুলসুম, কি করছিস? উত্তরে কুলসুম খালা বললেন যে এই যে কাকা, মাছ ধরছি। এদিকে তার ছোট কাকা বললেন, আমি এই যে বসলাম এখানে, মাছ ধর, দেখি কি হয়, কোনো ভয় পাস না। এই বলে যখন উনি বসলেন, তখন কুলসুম খালা কি মনে করে তার চাচাতো ভাইয়ের দিকে যখন তাকিয়েছেন, তখন দেখলেন সেখানে তার চাচাতো ভাই নাই। তখন ওই চাচা যেখানে বসেছেন ওই দিকে তাকালেন, তখন দেখা গেল সেখানে চাচাও নাই। তখন কুলসুম খালা বুঝতে পারলেন যে ঘটনাটা কি হয়েছে। মূলত তাকে ডেকে নিয়ে এসেছিল এই ছোট কাকার রূপ ধরে, ওই দিনটা এখানে এসেছিল। উনি তো মাছ ধরেছিলেন, একটা পাতিলের মধ্যে রেখেছিলেন। উনি যেই না ওই পাতিলটা নিতে যাবেন, তখন দেখেন ওই পাতিলের মধ্যে কোনো মাছই নেই, একটা মাছও নাই। এরপর উনি দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর বুঝতে পারেন যে এখন আসলে রাতের বেলা, সকালও না। একটা ভয়ঙ্কর মায়াজালে আবদ্ধ করে ওনাকে নিয়ে এসেছিল। উনি মনে করছেন তার দিকে সকাল হয়ে গেছে, আসলে সেটা সকাল ছিল না।
আল্লাহর রহমতে উনি তো ওই যাত্রায় বেঁচে যান। পরবর্তীতে উনি ওনার চাচাতো ভাইকে জিজ্ঞেস করেছেন, যদিও উনি জানতেন ঘটনা কি হয়েছে, তারপর উনি চাচাতো ভাইকে এই বিষয়টা জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে ডাকছিলে নাকি। সে তো অবাক হয়, কই না তো, আমি তো ডাকিনি। তখন পুরো ঘটনাটা খুলে বললেন, এই ঘটনা ঘটেছে আর কি। এই ঘটনার কিছুদিন পর কুলসুম খালা আরেকটি ঘটনার সম্মুখীন হন। একদিন সন্ধ্যাবেলা কুলসুম খালার এক প্রতিবেশী সুরত ধরে একজন মহিলা এসে কুলসুম খালাকে বলল, এই কুলসুম, চল, পাহাড়ে মুরগির নেমেছে এক পাল, চল মুরগি ধরে আনি। তখন নাকি ওই কুলসুম খালাদের বাড়ির পাশে যে পাহাড়টা ছিল, সেই পাহাড় থেকে মাঝে মাঝে এই বন মুরগি বা বন মোরগ গুলা নেমে আসতো দল বেঁধে। অনেকে সেগুলো ধরতো, ধরে নিয়ে যেত, জবাই করে খেত। যদিও বা বাংলাদেশের আইনে সেটা অন্যায়, তবু ওই এলাকায় যারা আছেন আর কি, তারা তো এই কাজটা করেন। প্রতিবেশী ওই মহিলার সাথে কুলসুম খালা হেঁটে যাচ্ছেন মুরগি ধরার জন্য। তো ওই মহিলা পাহাড়ের অনেকটা উঁচুতে নিয়ে যাচ্ছেন তাকে, যে উপরে উপরে ওইখানে আছে। তো একটু আগে বলেছিল যে মুরগির পাল নাকি নিচ দিকে নেমে এসেছে, এখন উঁচুতে নিয়ে যায় কেন? তো কুলসুম খালা তার সাথে উপরে উঠছেন, উঠতে উঠতে কোনো কিছুতে হোঁচট খেয়ে খালা পড়ে যান। পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে উনি দেখলেন সেই প্রতিবেশী মহিলাটা তার পাশে আর নেই। আর ওই সময় খালার সামনে বেশ কিছু বন মোরগ মুরগি হাঁটাহাঁটি করছে। কুলসুম খালা ভেবেছেন যে এই মহিলা হয়তো মুরগি ধরার জন্য এদিক ওদিক চলে গেছে, তাই আমি এখন কয়টা মুরগি ধরে ফেলি। এই বলে খালা মুরগির পেছনে যখন ধাওয়া করেছেন, ধরার চেষ্টা করছেন, কিছুতেই উনি কোনো মুরগি ধরতে পারছেন না। মনে হচ্ছে মুরগিগুলা খুব বেশি সচেতন, এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। আগে কিন্তু উনি মুরগি ধরেছেন, অনায়াসেই ধরেছেন আর কি, কিন্তু আজকে হচ্ছে না। এরকম হতে হতে একটা সময় খালা পাহাড়ের একটা সাইডে চলে আসেন। এমন সময় উনি ফিল করেন কোন একটা মানুষের হাত তাকে পেছন থেকে অনেক জোরে একটা ধাক্কা দেয়। কুলসুম খালা মুখ থুবড়ে নিচে কয়েকটা গড়ান দিয়ে পড়তে পড়তে কিছু লতা পাতা দুই হাত ধরে আঁকড়ে ধরেন। নিজেকে ব্যালেন্স করে উপরের দিকে যখন তাকিয়েছেন, তখন দেখেন ওই মহিলাটা দাঁড়িয়ে খিলখিলিয়ে তার দিকে তাকিয়ে হাসছে। তখন কুলসুম খালা বুঝতে পেরেছিলেন যে কুলসুম খালা যার সাথে এসেছেন সে কোনো মানুষ না। এরপর নাকি ওই মহিলাটা অদৃশ্য হয়ে যায়। কুলসুম খালা দ্রুত নিজেকে সামনে নিয়ে পাহাড় থেকে নিচে চলে আসেন। এই যে নিচে চলে আসে, এর মধ্যেও কিন্তু উনি কোনো বন মোরগ বা মুরগি দেখেননি। উনি নিচে আসার পর তার বাবার কাছে সব ঘটনা খুলে বলেন। কুলসুম খালার বাবা কুলসুম খালাকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন। আর কুলসুম খালার উপর সবসময় পিশাচ শ্রেণীর জিনগুলো আসর করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বারবার বেঁচে ফিরেছেন। একটা ঘটনা বলে শেষ করব। এই ঘটনাটি, উনি একটা সময় টঙ্গীর একটা মিলে চাকরি করতেন। কোন একটা সমস্যার কারণে, পলিটিক্যাল প্রবলেম বা কোনো একটা কারণে খালার পাশেই একটি ভয়ঙ্কর গ্রেনেড ব্লাস্ট হয়। সাথে সাথে কুলসুম খালা জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর খালা নিজেকে আবিষ্কার করেন ওই গ্রেনেড হামলার স্থান থেকে প্রায় 40-50 ফুট দূরে একটি ওয়াশরুমের ছাদের উপরে। উনি কিন্তু একদম গ্রেনেডের কাছাকাছি জায়গায় ছিলেন বিস্ফোরিত হওয়ার সময়। ওই সময় আশেপাশে যারা ছিল তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছিল। কেউ যদিও মারা যায়নি, তবে আহত হয়েছিল। অথচ কুলসুম খালার শরীরে একটা নখের আঁচড়ও লাগেনি। গ্রেনেড বিস্ফোরিত হওয়ার 2-3 ঘন্টা পর যখন পার হয়ে গেল, কুলসুম খালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিল হয়তোবা কুলসুম খালার শরীর ছিন্ন ভিন্ন হয়ে উড়িয়ে গেছে, মানে এমন ভাবে উড়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কুলসুম খালা দিব্যি সুস্থ ছিলেন। ওনাকে নাকি 5 তলার উপর থেকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু নিচে পড়ার পরও নাকি উনি গুরুতরভাবে কোনো আঘাতও পান নাই। বারবার জিনেরা তাকে হত্যা করার চেষ্টা করেছে, আর বারবারই কোন এক অদৃশ্য শক্তি আল্লাহর ইচ্ছায় তাকে সেভ করার চেষ্টা করেছেন। আল্লাহ যাকে যতটুকু হায়াত রাখবেন তিনি ততটুকুই বাঁচবেন। তো চাইলেও তাকে কেউ মারতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে মারতে চাইবেন পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাকে রক্ষা করতে পারবে না। এটাই বাস্তবতা। প্রিয় লিসেনার, ঘটনাটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে। চমৎকার একটি ঘটনা আমাদেরকে
উপহার দেওয়ার জন্য। আশা করি বরাবরের মতো আপনার কাছ থেকে আরো অনেক ঘটনাই ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। তবে যাবার আগে একটি কথা, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে আপনাদেরকে বলেছি, যখন কোনো বাসা দেখবেন দীর্ঘদিন ফাঁকা পড়েছিল, কোনো বাড়ি দীর্ঘদিন ফাঁকা পড়ে আছে, বেচা কেনা হচ্ছে না, কোনো ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে অনেকদিন, কোনো ভাড়া হচ্ছে না, অনেকে অনেক অল্প টাকায় কোনো বিক্রি মানে জমি বিক্রি করে দিতে যাচ্ছে, ফ্ল্যাট বিক্রি করে দিতে যাচ্ছে, বাড়ি বিক্রি করে দিতে যাচ্ছে, ভিটা বিক্রি করে দিতে যাচ্ছে, অনেক অল্প টাকায় ফ্ল্যাট ভাড়া দিতে যাচ্ছে বা কোনো বাসা ভাড়া দিতে যাচ্ছে অনেক অল্প টাকায়, তখনই কিন্তু আপনারা খুব দৃঢ়ভাবে সন্দেহ করবেন এবং এটা অনুসন্ধান করার চেষ্টা করবেন ঘটনাটা কি। তা না হলে কিন্তু এখানে বিপদ আপদের মুখোমুখি আমরা হতে পারি। যার এই ধরনের সম্পত্তিতে সমস্যা রয়েছে, উনি তো চেষ্টা করবেন অল্প টাকা হলেও এই আপদ নিজেদের কাছ থেকে বিদায় করতে, লস দিয়ে হলেও বিক্রি করতে, কিন্তু আমরা যেন বিপদে না পড়ে যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। চলুন প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের ঘটনাইতে 105তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 105তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম ইব্রাহিম খলিল। ওনার পাঠানো বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই আমরা প্রচার করেছি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। ওনার দেশের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আইছাদি গ্রামে। ঘটনাটি ওনার সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2019 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে। ওই সময় উনি বেশ বাউন্ডুলে স্বভাবের ছিলেন। উনি যখন হাই স্কুলের গণ্ডি পার করে কলেজে উঠলেন, হঠাৎ করে লেখাপড়ার মনোযোগ একদমই চলে গেল। নতুন যে বইগুলো কিনেছিলেন, এই বইগুলোর পাতা একবারের জন্য উল্টিয়ে দেখছেন না, কলেজেও যান না, শুধু এলোমেলো ঘোরাফেরা করছেন। উনি ওনার পরিবারের একমাত্র সন্তান। ওনার বাবা যতটুকু জমি জমা করেছেন এগুলো তো উনি দেখাশোনা করছেন, কিন্তু বাবা হিসাবে যে দায়িত্বটা, সন্তানকে দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে তৈরি করা, কিন্তু ইব্রাহিম খলিল ভাই তো অমন হচ্ছেন না। এটা নিয়ে কিন্তু ওনার বাবার মনের মধ্যে খুব আক্ষেপ, যাহারে এখন যদি আমার একটা কিছু হয়ে যায়, এই ছেলেটা কি করবে, সব সম্পত্তি তো ধ্বংস করে ফেলবে, এ তো কোনোভাবেই দায়িত্বশীল হচ্ছে না, একে তো উপার্জনক্ষম তৈরি করা আমারও একটা দায়িত্ব। দায়িত্বশীল হিসাবে তাকেও তো কিছু তালিম দিতে হবে। আমি যেমন তার দায়িত্বশীল, তাকেও তো দায়িত্বশীল হিসাবে এই পরিবারের হাল ধরতে হবে একটা সময়। উনি চিন্তা করলেন যে লেখাপড়া তো হচ্ছে না, তার একটা কাজ করি, শহরে পাঠাই দিই, অর্থাৎ ঢাকা শহরে চাকরি বাকরি করুক, একটু উপার্জন করা শিখুক। পাঠিয়ে দিলেন ঢাকা শহরে। ঢাকা শহরে পাঠিয়ে দেবার পরও নাকি ওনার মধ্যে এই বাউন্ডারি স্বভাব যাচ্ছিল না। একটা চাকরি করেছেন, সারা মাস চাকরি করার পর বেতন দেবার 2-3 দিন আগে বাড়িতে চলে আসছে। কি হলো, চলে আসছে কেন, ভালো লাগে না। এরপর আবার একটা চাকরিতে গিয়েছেন, একই অবস্থা। 25-26 দিন চাকরি করে একদম মাসের শেষ দিকে বেতন না নিয়ে চলে আসছে। কেন আসছে, ভালো লাগে না, এটা ভালো না, ওটা ভালো না, এরকম বিভিন্ন অজুহাত। তখন ওনার বাবার তো মেজাজ হয়ে গেছে ভীষণ গরম, যে এই ছেলেটা কি স্বভাব, আরে 1 মাস চাকরি করলি, বেতনটা তো নিয়ে আসবি। এতটুকু বুদ্ধি যদি তার না থাকে, তাহলে সে কিভাবে এই ক্ষেত খোলা দেখাশোনা করবে। ওনার তো মেজাজ ভীষণ গরম। প্রায় প্রতিদিনই সেই ইব্রাহিম খলিল ভাইকে বেধড়ক পিটুনি দিতেন, একদম মানে গরু পিটানো বলতে যেটা বোঝায় আর কি, যেমনটা ইব্রাহিম খলিল ভাই বলেছেন। ওনার মধ্যে তো ওই বোধটা তখনও জাগ্রত হয়নি। বাবার হাতে মার খেয়ে মন খারাপ করে বাসার থেকে বাইরে বেরিয়ে যেতেন, সারা রাত এদিক ওদিক ঘোরাফেরা করতেন। ঘন্টাখানেক পর বাবার যখন মেজাজটা ঠান্ডা হতো, তখন চিন্তা করতেন যে ছেলেটাকে একটু মারধর বেশি দিয়ে ফেলেছি, আহারে ছেলেটা কোথায় গেল, একটু খুঁজে নিয়ে আসি। উনি আবার বাইরে বের হতেন।
বের হয়ে খোঁজাখুঁজি করতেন, কখনো পেতেন কখনো পেতেন না, বাজারের দিকে চলে যেতেন। ওনাদের বাসা থেকে বাজারটা খুব যে দূরে ছিল সেটা এরকম না। আর 2019 সালের ঘটনা তো, এই 2018 সালের শেষ দিকে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছিল আর কি। এরকম মারধর খেতেন বাবার হাতে। তখন তো বাজার ঘাটে একদম এখনকার মতো সবকিছু স্বাভাবিক আর কি। তো বেশি দিন আগের কথা না, লোকজন অনেক রাত পর্যন্ত বাজার ঘাটে থাকতো, দোকান খোলা রাখতো, গল্প গুজব করতো। ইব্রাহিম খলিল ভাইয়ের বাবা যেতেন, গিয়ে বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করতেন, এই ইব্রাহিমকে দেখছো নাকি তোমরা? ছেলেটা তো রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। তখন ওনারাও আফসোস করতেন, আহারে ছেলেটার জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত চিন্তা করতেছেন, শাসন করতেছেন, ছেলেটা তো আসলে বুঝতেছে না। যাক, ও আসলে একটু যখন বয়স একটু বেশির দিকে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এখনো তো বাচ্চা কাচ্চা মানুষ। তো এইভাবে মানুষ আবার ইব্রাহিম খলিল ভাইয়ের বাবাকে সান্ত্বনা দিতেন। ইব্রাহিম খলিল ভাইকে কখনো কখনো উনি পেতেন, পাওয়ার পর বাসায় নিয়ে আসতেন, কখনো কখনো পেতেন না। ইব্রাহিম খলিল ভাই ভোরের দিকে বাসায় আসতেন বা সকাল হলে বাসায় আসতেন, আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেন আর কি। তো যে রাতে ঘটনাটি ঘটে সেই রাতের কথা বলছি। সন্ধ্যার পর বাবার হাতে বেধড়ি পিটুনি খেলেন। এবার পিটুনির মাত্রাটা বেশি ছিল, এমন বেধড়ক পিটুনি খেয়েছেন যে শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক ব্যথা হয়ে গেছে। এবারও তো ভীষণ মেজাজ গরম, যে বাবা প্রতিদিন আমাকে মারে, আমি নিজের মতো করে চলতেছি, আমার ভালো লাগে না করতে, তাতে কি তাই বলে এরকম মারতে হবে? এটা ছিল ওনার যুক্তি। যেহেতু একদম তরুণ বয়স, কত ধরনের উদ্ভট যুক্তি তো মাথার মধ্যে আসে, তাই না? যেগুলোর আসলে কোনো ভিত্তি থাকে না, নিজের মতো করে একটা যুক্তি মানুষ তৈরি করে। তো ওনার ভিতরে ওরকম যুক্তি ছিল, এমনটাই জানিয়েছেন। বাসার থেকে বেরিয়ে গেছেন। ওনাদের আবার দুটো ঘর ছিল, একটি ঘরে ইলেকট্রিসিটির লাইন ছিল, ওটাতে আসলে লোকজন কেউ থাকতো না। ওই জায়গাটাতে ওনার মা রাতে খাবারটা রেখে দিতেন, জানতেন যে ছেলেটা তো খাবার খায় নাই, যখন আসবে তখন যেন খাবারটা খেতে পারে। উনিও মাঝে মাঝে এসে ওই ঘর থেকে খাবার খেয়ে নিয়ে চুপি চুপি শুয়ে পড়তেন ভোরের দিকে একদম। তো ওই রাত্রে বাসা থেকে তো আবারও বেরিয়ে গেছেন। ওনাদের বাসার থেকে বাইরে বের হওয়ার পর কিছুটা দূরে গেলে একটা মসজিদ, ওই মসজিদের সাথে একটা মাদ্রাসাও রয়েছে। ওইটার পরে দুটো ক্ষেত পরে, পরপর দুটো ক্ষেত যেখানে চাষাবাদ করা হয় আর কি। এরপরে হিন্দু পরিবারের বসতি আছে, তারপর একটা শ্মশান রয়েছে। তো এই যে ইব্রাহিম খলিল ভাই, উনি বাসার থেকে বের হয়েছেন, বের হয়ে ওই মসজিদের কাছে গিয়েছেন। মসজিদের কাছে যাওয়ার পর চিন্তা করেন এখানে একটু বিশ্রাম নেই। তো ওখানে বারান্দায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন, একটু ঘুমের ভাব চলে আসছিল। এরপর যখন উনি আবার উঠে পড়েছেন, চিন্তা করেন দেখি তো কয়টা বাজে, সকাল হয়েছে কিনা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে সকাল হয়ে যাবে এমন একটা ভাব, অর্থাৎ এখনই হয়তো বা ফজর আজান দিয়ে দিবে, ফজর আজান হয়েও গেছে। উনি চিন্তা করছেন হয়তো বা মুয়াজ্জিন আজান দিয়েছে, উনি শুনতে পান না। আর এলাকার মসজিদ তো, মুয়াজ্জিন তো জানে যে এই ছেলে এইভাবে রাতের বেলা ঘুরে বেড়ায় বাবার হাতে মার খেয়ে, হয়তো এই কারণে উনিও ডাকেন নাই। তো উনি দেখলেন যে ঘড়িতে সময় যতটুকু বাজে আর একটু পরেই ফজর আজানও হবে, সকালও হয়ে যাবে। সকাল হবার আগেই উনি চিন্তা করলেন যে যাই বাসায় চলে যাই, আব্বা তো উঠে পড়বে। উনি ওই চিন্তা করে মসজিদের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যখন যাওয়া শুরু করেছেন, পাশে একটা পুকুর। উনি খেয়াল করেন একজন ব্যক্তি বেশ উঁচা লম্বা, মানে অস্বাভাবিক রকমের উঁচা লম্বা না, সুঠামদেহী একজন ব্যক্তি, মধ্যবয়স্ক, জুব্বা পরা, বেশ সুন্দর চেহারা বলতে হবে। তো উনি ওযু করছেন। তো ইব্রাহিম খলিল ভাইকে দেখেই উনি ডাক দিয়েছেন, এই ইব্রাহিম, এদিকে আসো। ইব্রাহিম খলিল ভাই ডাক শুনে তাকিয়ে এই দৃশ্য দেখলেন যে ঠিক কেমন দেখতে একটা লোক তাকে ডাক দিয়েছে। তো উনি আবার ওই দিকটাতে গিয়েছেন। যাওয়ার পর ওই লোকটা বললো যে আসো, সিঁড়ি বেয়ে আমার কাছে আসো। উনিও খুব ভদ্র ছেলের মতো সিঁড়ি বেয়ে ওনার কাছে চলে গেলেন। ওই লোকটা বলল, সিঁড়ি করে বসো। ইব্রাহিম খলিল ভাই কোনো এক অজানা কারণেই তার সমস্ত কথাগুলো মেনে নিচ্ছিলেন। ইব্রাহিম খলিল ভাই সিঁড়ির উপর বসলেন। ওই লোকটি তখন ইব্রাহিম খলিল ভাইকে বলছেন, এভাবে ঘোরাঘুরি করলে হবে? সংসারের দায়িত্ব তো বুঝে নিতে হবে, বাবাকে তো সাহায্য সহযোগিতা করতে হবে, আরো বেশি দায়িত্বশীল হতে হবে। এরকম বেশ কিছু ভালো পরামর্শ দিলেন উনি, এবং এটাও বললেন যে
এই বাউন্ডুলের স্বভাব তাকে পরিত্যাগ করতে হবে। ইব্রাহিম খলিল ভাই চিন্তা করলেন যে আচ্ছা এই লোক এত কথা জানলো কিভাবে, আমি তাকে চিনি না। পর মুহূর্তে আবার এটাও ভাবলেন, যেহেতু ওনার বাবা ওনাকে খোঁজার জন্য বাজারে যায়, বাজারে গিয়ে বিভিন্ন মানুষদেরকে বলে তার কথা, যে ছেলেটা আসলে কি যে হয়ে গেল, ওকে নিয়ে যে কি করবো, এরকম গল্প তো উনি করেন। হয়তোবা ওই জায়গা থেকেই এই লোকটা শুনেছেন, হয়তোবা তার বাবার সাথে উনি পরিচিত, যাকে ইব্রাহিম খলিল ভাই আবার চেনেন না। উনি এরকম চিন্তাই করেছেন। ওই লোকটা অজু শেষ করে বলেন, আসো আমার সাথে মসজিদে আসো। উনিও তার সাথে সাথে মসজিদে চলে গেলেন। তো মসজিদে যাবার পর দেখা গেল মসজিদের ভেতর থেকে আরো কয়েকজন তার মতোই দেখতে লোক বের হয়ে আসলো। মানে তার মতো দেখতে, তার মতো হুবহু চেহারা না, কিন্তু তার মতোই পোশাক আশাক আর কি। তখন একজন ব্যক্তিকে ইশারা করে বললেন যে ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে যেতে, আর ইব্রাহিম খলিল ভাইকে বললেন, যাও তুমি বাড়িতে যাও, তোমাকে এ বাড়ি পর্যন্ত এগিয়ে দেবে। ইব্রাহিম খলিল ভাই তখন বলছেন যে না না, সকাল তো হয়ে যাবে, তো এখন আমার কোনো সাহায্যকারী লাগবে না, আমি এমনিতেই বাসায় চলে যেতে পারবো। তখন ওই লোকটি বলছেন, সকাল হয়ে যাবে এটা তুমি কিভাবে বুঝতে পারলা? তখন ইব্রাহিম খলিল ভাই বললেন, ওই যে মসজিদের ঘড়ি, ওই তো দেখাই যাচ্ছে যে আর বেশিক্ষণ দেরি নেই সকাল হতে, ফজরের আজানও মনে হয় হয়ে গেছে, আমি যদিও শুনতে পাইনি। তখন ওই আগন্তুক বললেন, তুই ভুল দেখেছো, মসজিদের ওই ঘড়িটা অধিকাংশ সময় নষ্ট থাকে, আর ওটাই এখন ব্যাটারিও দেওয়া হয় না, ঘন ঘন নষ্ট হয়ে যাবার কারণে ওটা এক জায়গায় স্থির আছে। তুমি দেখো তো কিছুক্ষণ আগে যেখানে সময়টা দেখেছিলে এখনো ঠিক সেখানেই ঘড়ির সবগুলো কাটা আছে না? ইব্রাহিম খলিল ভাই উকি দিয়ে দেখলেন যে আসলে তো তাই। মসজিদের ভিতরে কিন্তু ডিম লাইট জ্বলছিল কয়েকটা, যার কারণে মোটামুটি ভালো করেই বোঝা যাচ্ছিল এই সময়গুলো। এছাড়া মসজিদের ভিতরে বেশ কিছু বোর্ড থাকে, লাইট বোর্ড, যেখানে লেখা থাকে যে জামাতের সময়। এরকম কিন্তু অনেক মসজিদই আছে যারা এই ধরনের লাইট বোর্ডগুলো লাগিয়েছেন, যার কারণে কিন্তু মসজিদ যদি সব আলো বন্ধ করে দেওয়া হয়, ওই লাইট বোর্ডের কারণে কিন্তু আলোকিত হয়ে থাকে, কিছুটা দেখা যায় আর কি ভিতরে। তো উনি তো এটা দেখলেন, দেখার পর উনি বললেন, হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, এইখানে তো ওই ঘড়িটাতে সমস্যা আছে, আমি জানতাম, কিন্তু ওই সময় মনে ছিল না। তখন ওই আগন্তুক বললেন, যাও বাবা বাড়িতে যাও, আর একটা লোক দিয়ে দিচ্ছি, তোমাকে এগিয়ে দেবে। যদিও বা ইব্রাহিম খলিল ভাই লোকটাকে সাথে নিতে চান নাই, কারণ ওনার আসলে তরুণ বয়স, শরীরে অন্য ধরনের এনার্জি, রক্ত গরম, লোক আবার লাগবে কেন, আর একটা অপরিচিত লোক। যাই হোক, ওই লোকটার সাথে আসলেন। কিছুটা পথ আগানোর পর ওই লোকটাকে ইব্রাহিম খলিল ভাই বললেন যে, ভাই আপনি চলে যান, আপনার আসার দরকার নেই, আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি। তখন ওই লোকটা বলে, না আমি যেতে পারবো না, উনি আমার ওস্তাদ, উনি আমাকে বলেছেন আপনাকে একদম বাসা পর্যন্ত এগিয়ে যেন আমি দিয়ে আসি, আপনার বাসা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি তার কাছে ফিরে যেতে পারবো না, এটা তার হুকুম, আর এটা আমাকে করতেই হবে, মরে গেলেও আপনাকে ছেড়ে যাব না। এই কথা শোনার পর ইব্রাহিম খলিল ভাইয়ের হয়ে গেছে মেজাজ গরম, যে কি বলে রে, আমি আমার বাসা পর্যন্ত চলে আসবো, এর জন্য আবার এর এই রকমের হুকুম পালতে হবে। ওনার মেজাজ গরম হয়ে গেছে। উনি বলছে, আরে ভাই আপনি তো মহা মুসিবত আকার আমার কাছে আসছেন, আমি তো আমার বাসার কাছাকাছি আছি, আপনি যান না, আপনার এত আগ বাড়ায় মাতব্বরি করতে কে বলছে? এই ধরনের বেশ কিছু কটু কথা আবার ওই লোককে শোনাচ্ছেন। তো ওই লোকও তাকে বলছে যে না আমি যেতে পারবো না। এক কথায় দুই কথায় ইব্রাহিম খলিল ভাই বলছে, যা বাড়িতেই যাবো না, দেখি এই লোক আমাকে কোন দিকে আগায় দেয়। তখন ইব্রাহিম খলিল ভাই বলছেন যে আমি এখন বাড়িতেই যাবো না, আমি যাবো ওই শ্মশানের দিকে। তখন ওই লোকটা বলছে যে না না, ওইদিকে যান না, সমস্যা আছে। কিন্তু ইব্রাহিম খলিল ভাইয়ের তো মেজাজ গরম হয়ে গেছে, উনি তো শোনার লোক না, বাবার এত পিটুনি খেয়েও উনি কথা শোনেন না। আর কোথাকার কোন আগন্তুক যাকে উনি চেনেনই না, তার এই ধরনের কমান্ড উনি মেনে নেবেন, এটা তো হতে পারে না। উনি জেদের বসেই হাঁটা শুরু করেছেন ওই শ্মশানের দিকে। ওই লোকও কিন্তু পেছন পেছন যাচ্ছে এবং বারবার বলছে, আপনার দিকে যাবেন না, যাবেন না, জায়গাটা ভালো না। উনি ওই যে দুটো ক্ষেত, তারপরে ওই হিন্দু ফ্যামিলি যে কয়েকজন আছে তাদের বাড়ি পার হয়ে শ্মশানের কাছাকাছি চলে গেছেন। তখন পেছন থেকে বলছেন, আপনি কিন্তু এর ভিতরে ঢুকবেন না, খবরদার, আপনার কিন্তু বিপদ হবে, আমি কিন্তু আপনার সাথে এর ভিতরে আর যেতে পারবো না। ইব্রাহিম খলিল ভাই বলছেন যে আপনি আমার পিছু ছাড়েন, এটাই তো আমি চাই, আপনি বাবা যান তো, আমাকে একটু মুক্তি দেন। এই বলে উনি সত্যি রাগ করে শ্মশানের ভিতরে ঢুকে গেছেন। যখনই শ্মশানের ভিতরে ঢুকেছেন তখন উনি আবার ঘুরে তাকিয়ে ওই লোকটার দিকে বলছেন যে, দেখলেন তো আপনি এখন আমার পিছু ছাড়ছেন তাই না? ওই লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। উনি বলছে যে তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের হন, আমরা
এরকম অপবিত্র জায়গায় যেতে পারি না, আপনি বের হন, আপনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা অপবিত্র, তাড়াতাড়ি বের হন। এই কথা বলতে বলতে হঠাৎ করে পেছন থেকে গম্ভীর একটা আওয়াজ আসে। ইব্রাহিম খলিল ভাই এটা স্পষ্টভাবে শুনতে পান। তখন ইব্রাহিম খলিল বুঝতে পারেন এখানে অন্য কেউ চলে এসেছে। সেই গম্ভীর আওয়াজটা বলতে থাকে, এই খবরদার, একে কিন্তু কেউ কিছু বলিস না, কারণ যে এখানে আসছে এরা কিন্তু একা না, আর এরা খুবই শক্তিশালী, এই ছেলেটাকে কিছুই বলবি না। এই কথা শোনার পর ইব্রাহিম খলিল ভাই পিছন দিকে ঘুরে তাকিয়েছেন। ঘুরে তাকানোর পরে দেখেন বেশ লম্বা একটা অবয়ব মনে হচ্ছে, তার শরীরে বড় বড় লোম আছে, কিন্তু অন্ধকারে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তার চেহারাটা বোঝা যাচ্ছে না। তবে এই জিনিসটার পেছনে আরো দুইটা জিনিস আছে। একটার মাথা নাই, অর্থাৎ স্কন্ধকাটা সে আছে, আর আরেকটা আছে যেটা নারী অভাব, সেটা বোঝা যাচ্ছে। এই নারীর মাথার চুলগুলো এত লম্বা, আর মনে হচ্ছে প্রত্যেকটা চুল সাপের মতো কিলবিল কিলবিল করছে। এটারও চেহারা স্পষ্ট না, তবে চেহারা যে বিভৎস এটা বোঝা যাচ্ছে। এই নারী অভাবটা কি করছে, খপ করে আবার ইব্রাহিম খলিল ভাইয়ের হাত চেপে ধরেছে এবং বলছে যে ওস্তাদ, এইটারে আমি ধরছি, এইটারে আমার কাছে ছেড়ে দেন। তখন আবার ওই অভাবটা বলছে, না, একে কিছু করিস না, ছেড়ে দে, কারণ এর সাথে অনেক শক্তিশালী জিনিস আসছে, একে যদি কিছু করি এরা আমাদের কাজ রাখবে না, তোরা বুঝবি না, ছাড়। তখন নাকি ওই স্কন্ধকাটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে যে, কি যে বলেন ওস্তাদ, এদেরকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি আমাদের, খালি হুকুম করেন, এই সাথে যেটা আসছে না এটা এক্ষুনি মাটিতে পুঁতে ফেলি। এই বলে নাকি ওই স্কন্ধকাটা, তার মাথা নাই, ওই জিনিসটা বলে উঠছে, আয় আয় ভেতরে আয়, শ্মশানের ভেতরে আয়, নাহলে আমি আসতেছি তোর কাছে। এই কথা যখন বলছে তখন ইব্রাহিম খলিল ভাই আবার পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। উনি তো ভয়ে একদম একাকার হয়ে গেছেন। উনি বুঝতে পারছেন এতক্ষণ আসলে যাদের সাথে উনি কথা বলেছেন আগন্তুক মনে করে ওনারা কেউই মানুষ না। তখন দেখা গেল ওই যে যিনি প্রথম আগন্তুক, যাকে উনি অজু করতে দেখেছিলেন, তিনি সাথে আরো কয়েকজনকে নিয়ে ওখানে চলে আসছে। আসার পর তিনি বলছেন, ইব্রাহিম, তোমাকে তো বলেছিলাম সোজা বাসায় চলে যেতে, তুমি কেন এখানে আসলা? কাজটা তো ভালো করো নাই, দ্রুত বাইরে বের হয়ে আসো, এক্ষুনি বের হয়ে আসো। এদিকে ইব্রাহিম খলিল ভাই কিন্তু এক হাত চেপে ধরে রেখেছে ওই নারীর ভয়ঙ্কর অবয়বটা। ইব্রাহিম খলিল ভাই কি করবেন উনি বুঝতে পারছেন না। হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই যে স্কন্ধ কাটা যেটা, সে তার শরীরকে অনেক বড় করছে, আর বাইরে এসে অর্থাৎ শ্মশানের এরিয়ার বাইরে এসে এই যে আগন্তুক যারা আছেন তাদেরকে সায়স্তা করবে এই হুমকি দিচ্ছে। তার শরীরটা অনেক বড় করে ফেলছে, জাস্ট এতটুকুই মনে আছে, এরপর ওনার কিছু মনে নেই। উনি সেন্সলেস হয়ে পড়েছেন ওখানে। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি কিন্তু ওই জায়গাটাতেই পড়ে আছেন। তখন সকাল হয়ে গেছে। উনি উঠেছেন, ওঠার পর বুঝতে পারেন শরীরে অনেক জ্বর। উনি বুঝতে পারলেন যে ওনার হাতে কোনো কিছু চেপে ধরে রেখেছিল, তখনও দাগ বসেছিল। উনি চিন্তা করলেন জ্বর যে এসেছে, গোসল করলে হয়তো জ্বরটা কমে যেতে পারে। উনি ওই শ্মশান থেকে বের হয়ে কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরে গোসল করে উনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাবার পর ওনার বাবা তখনও ছিল না, বাইরে বেরিয়ে গিয়েছিলেন আর কি। উনিও সারা রাত চিন্তা করেছেন যে সেটা আসতো না, সকালেও খোঁজ নিয়েছেন সেটা আসছে কিনা, সেটা আসে নাই। এরপর ওনাকে হয়তো বা খোঁজ খবর নেওয়ার জন্য বাইরে বেরিয়েছেন ওনার বাবা। ওনার মা তো দেখে বলতেছেন, কি ব্যাপার, তুই সারা রাত বাইরে ছিলি, এখন কোত্থেকে আসলি? উনি কিন্তু তখনও এই ঘটনা খুলে বলেননি পরিবারের কাছে। পরে একটু স্বাভাবিক হলে যখন বলেছেন, তখন পরিবার থেকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই হুজুর খোঁজ খবর নিয়ে যেটা জানালেন সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তা হচ্ছে ওই সময় যেই আগন্তুককে প্রথমে দেখেছিলেন উনি, এটা কিন্তু সাধারণ কোনো জিন ছিল না, এ ছিল ভয়ঙ্কর একটি কীট শ্রেণীর জিন, যে এখন থেকে প্রায় 250 বছর বা 150 বছরের কিছুটা বেশি সময় আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর এমন দুর্ধর্ষ প্রকৃতির জিন ছিল, অনেক মানুষ অনেক জিন তার হাতে কিন্তু মারা গেছে।
সে অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তির হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের অনেক বিষয় শেখে। এরপর তার মতো আরো কয়েকজন ইফরিত তার অনুগত হয়ে যায়, তারা এখন প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু এরা রেগে গেলে খুবই ভয়ঙ্কর হয়ে যায়। এরা যদি কারো ক্ষতি করার চেষ্টা করে তাহলে এদের হাত থেকে বাঁচাটা অত্যন্ত মুশকিল। তবে এরা গত 150 বছর বেশি সময় কখনোই কারো ক্ষতি করেনি, উপকার করা ছাড়া। আগে করেছে। আর যেহেতু তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছিল, এই কারণে তারা শ্মশান সহ আরো বেশ কিছু জায়গায় ঢুকতে পারে না। ঢুকতে যে একদমই পারে না তা না, ঢুকতে পারে কিন্তু তারা ঢোকে না। এই সর্দার যে আসলে ভয়ঙ্কর রকমের একটা জিন ছিল বা জিন, তার যে অনেক ক্ষমতা, এটা কিন্তু ওই যে স্কন্ধ কাটার যে ওস্তাদ জিন সে বুঝতে পেরেছিল। কিন্তু এরা আবার জানতো না, পিছনে যেই লম্বা চুলওয়ালা পেতনি আর স্কন্ধ কাটা এরা জানতো না। ওই হুজুর বলেছিলেন ওই স্কন্ধ কাটা নাকি শরীরটাকে লম্বা করে যখনই শুধু শ্মশানের বাইরে এক পা দিয়েছে, সাথে সাথে ওই স্কন্ধ কাটা শরীরটাকে নাকি ছিন্ন ভিন্ন করে ফেলেছে জিনেরা, যারা এসেছিলেন ওখানে ইব্রাহিম খলিল ভাইয়ের সাথে সাথে। এই অবস্থা দেখে অন্য যে দুটা জিন ছিল, এদের ওস্তাদ আর ওই পেতনিটা, ওরা ওখান থেকে পালিয়েছে। এই কারণে মূলত ইব্রাহিম খলিল ভাইকে কেউ কোনো ক্ষতি করতে পারেনি আল্লাহর রহমতে। ইব্রাহিম খলিল ভাই বাড়িতে চলে এসেছিলেন এরপরে, আর ওই হুজুর জানিয়েছিলেন যে আপনি বড় বাঁচা বেঁচে গেছেন, আপনি তাদেরকে অনেক অসম্মান করে কথা বলছেন, কিন্তু এরা এখন অনেক ধৈর্যশীল, ওরা এখন সব কথার জবাব দেয় না, মানুষের অনেক বিভিন্ন বিষয়গুলো ওরা এখন আর আমলে নেয় না, যার কারণে আপনি বড় বাঁচা বেঁচে গেছেন। তো এরপর ইব্রাহিম খলিল ভাইয়ের মধ্যে কেমন যেন একটা বোধোদয় হয়। উনি আস্তে আস্তে পরিবারের বিভিন্ন বিষয়গুলোর দিকে মনোযোগী হয়ে যান, বিভিন্ন কাজে কর্মে মন দেন, পরিবারের শান্তি ফেরত আসে। ওনার বাবা কিন্তু 16 বছর সৌদি আরবে ছিলেন, 16 বছর, কম দিন না। কিন্তু ওনার বাবার মনের মধ্যে একটা আক্ষেপ ছিল, এত কষ্ট করে বিদেশে থেকে যতটুকু সহায় সম্পত্তি উনি করেছেন কষ্ট করে, ছেলে যদি এরকম হয়ে যায় তাহলে তো ওনার এই কষ্টের মূল্য থাকবে না। এই জন্যই কিন্তু ওনার ক্ষোভটা খুব বেশি ছিল। পরবর্তীতে ইব্রাহিম খলিল ভাইও কিন্তু সৌদি আরবে এখন চলে গিয়েছেন, এখন আছেন, ভালো আছেন, পবিত্র মক্কা নগরীতে হাজীদের খেদমতে নিয়োজিত আছেন। এটা নিয়ে উনি যথেষ্ট সন্তুষ্ট, এমনটাই জানিয়েছেন ইব্রাহিম খলিল ভাই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ রয়েছে আপনাদের হওয়ার ওয়ার্ল্ড, আমি সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের হওয়ার ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHEHORRORLDBD আপনাদের হওয়ার ওয়ার্ল্ড gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হওয়ার ওয়ার্ল্ড পৌঁছাতে পারে, তারা উৎসাহিত হয়ে তাদের জানা বা তাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। তাহলে অনেকটা পথ আমরা ইনশাআল্লাহ একসাথে পাড়ি দিতে পারবো। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমাদান শেষ দিকে, ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।